জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ ও দেশ বিদেশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সমস্ত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। সাত সকালে শওকত মোল্লার বাড়িতে এনআইএ হানা, তল্লাশির আগেই পলাতক তৃণমূল নেতা। তৃণমূল নামটির উপরে বুলডোজার চলা উচিত, মত দিলীপ ঘোষের। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বললেন ঋতব্রত, তৃণমূলকে বিজে মূল তোপ, প্রকাশ্যে এসে মহুয়া বোঝালেন তিনি মমতার পাশেই। রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবিরের। কাটমানি নিয়ে গ্রামবাসীদের বিক্ষোভ, খাটের নিচে লুকোলেন তৃণমূল নেতা, টেনে বের করে গ্রেপ্তার করল পুলিশ। 10,000 কোটির বিনিয়োগে কি সবুজ সংকেত, আদানি গোষ্ঠীর সঙ্গে বড় আলোচনার ইঙ্গিত রাজ্যে। ধর্মতলায় মমতার মন্তব্যে ক্ষুণ্ণ হতে পারে দেশের সার্বভৌমত্ব, শিলিগুড়িতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামে অভিযোগ আইনজীবীর। ফিরাদকে দেখেই মেয়র সাহেব বলে ডেকে বসালেন শুভেন্দু, চা খাওয়ার অনুরোধ। আর কি হলো নবান্নে? কালই সই করেছিলেন, আর শুক্রবারই পুলিশের কাছে ছুটছেন ঋতব্রত সহ এক ঝাঁক তৃণমূলের টিকিটে জেতা বিধায়ক। মৌচাকে ঢিল, অবৈধ বালি থেকে কয়লা পাচার, গ্রেপ্তার প্রভাবশালী তৃণমূল নেতা। বিশ্বাসঘাতক কংগ্রেস পিছন থেকে ছুরি মেরেছে, বিজয় রাহুল জোট নিয়ে সুর চড়িয়ে ইন্ডিয়া বৈঠক বয়কটে স্ট্যালিন। ভুরি ভুরি অভিযোগ, দিকে দিকে গ্রেপ্তার টিএমসি নেতারা। কোথাও ছোড়া হলো পচা ডিম, কোথাও উঠল চোর চোর স্লোগান। বিজেপির দরজা বন্ধ, তাতেই দলটা। তৃণমূলের ভাঙনে অভিষেকের দরজা, মন্তব্য মনে করলেন দিলীপ। তৃণমূলের ভাঙনে মোদীর স্বপ্নপূরণ, 29-এর আগেই আসন পুনর্বিন্যাস কার্যকরে আসরে কেন্দ্র। পুলিশ নিয়োগে কোটি কোটি টাকা নেওয়া হতো, তৃণমূলের পরিণতি নিয়ে বিস্ফোরক হুমায়ুন। 13 ঘন্টায় তল্লাশিতেও মিলল না খোঁজ, 8ই জুন প্রাক্তন টিএমসি বিধায়ক শওকত মোল্লাকে এনআইএ দপ্তরে তলব। পঞ্চায়েতে 11,000-এর বেশি শূন্য পদে নিয়োগ, কবে থেকে আবেদন? বড় ঘোষণা দিলীপ ঘোষের। ধৃত কাউন্সিলর মহেশকে আদালতে মানতেই চোর স্লোগান, তৃণমূল বিজেপি সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ। বিধাননগরের মেয়র পদ ছাড়লেন কৃষ্ণ চক্রবর্তী, তিনি যেতেই গঙ্গাজলে পুর নিগম শুদ্ধ করল বিজেপি। কেরিয়ার শেষ, ওর বিদেশে চলে যাওয়া উচিত, অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বর্ষিয়ান নেতা। এক মামলায় জামিন মিললেও মুক্তি নেই, নাটকীয় মোচড় জেলেই। তৃণমূল নেতা অসিত মজুমদারের বিরুদ্ধে পুলিশের নতুন চাল। সকালে বেরিয়ে নিখোঁজ নাবালিকা, রাতে উদ্ধার দেহ, ধর্ষণের পর পরনের প্যান্ট পেঁচিয়ে খুনের অভিযোগ দিনহাটায়। কালীঘাটে পরপর ফোন, ঋতব্রত শিবির ছেড়ে দিদির কাছে ফিরতে চাইছেন তৃণমূল এমএলএরা। কেন্দ্রের ছাড়পত্র মিলতেই মাস্টার স্ট্রোক শুভেন্দুর, আদানিদের বিদায়ের আসল সত্য ফাঁস করে তাজপুর বন্দর নিয়ে বড় সিদ্ধান্ত। 34 কোটির চাল কেলেঙ্কারিতে শ্রীঘরে অনুব্রতর ছায়াসঙ্গী, বীরভূমের রাইস মিল সম্রাটের পতন। ঋতব্রতদের শিবিরে ভাঙন, মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ। মমতার পার্টি তাসের ঘরের মতো ভেঙে পড়বে, গৌতম দেবের সেই ভবিষ্যৎবাণী আজ ধ্রুব সত্য। মানুষের ছদ্মবেশে সাপ, ঋতব্রতকে আক্রমণ করেও দিলীপকে ফোন বাবুলের, ফের ফুল বদলের ইঙ্গিত। শহর এগোবে, উন্নয়নও চলবে, মেয়র ফিরাদ হাকিমের পদত্যাগ ঘিরে তুমুল জল্পনার মাঝেই দায়িত্ব মনে করালেন অগ্নিমিত্রা। কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সই তালিকা গোপন কেন, কিসের লুকোচুরি? তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের 4 প্রশ্নে বিঁধলেন কুণাল ঘোষ। সুদিনে না হোক দুর্দিনে দিদির পাশেই, দলবদলু ও বিদ্রোহীদের চটি চাটা বলে ফেসবুক ছাড়লেন বাবুল সুপ্রিয়। টেকনিশিয়ান স্টুডিওতে ধুন্ধুমার কাণ্ড, কলা কুশলীদের উপর ডিম ইট বৃষ্টি, কারণ কি? বাপ বেটা চোর, সন্দীপন সাহার বাড়ির সামনে স্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও। ববি হাকিমের বাড়িতে সিআইডি, বিধানসভার সই জাল কাণ্ডে তৃণমূলের আরও 3 বিধায়কের হাতের লেখার নমুনা সংগ্রহ। কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর নওসাদের উদাহরণ তুলে আদালতে যাচ্ছেন এজেইউপি নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যত তাড়াতাড়ি সম্ভব গারদে ঢুকিয়ে দেওয়া দরকার, মমতাকে ধৃতরাষ্ট্র বললেন হুমায়ুন কবির। সাইয়ের 200 কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল, মমতা অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা।
তৃণমূলের দুর্গে ফাটল, বিদ্রোহীদের পাশে 17 মুসলিম বিধায়ক, অস্বস্তিতে মমতা। রাতারাতি কংগ্রেসে যোগদান, একের পর এক ডাকাবুকো টিএমসি নেতার। দাগি দ্বন্দ্বে প্রকাশ্যে হাত শিবিরের গোষ্ঠী কোন্দল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। সাত সকালে শওকত মোল্লার বাড়িতে এনআইএ হানা, তল্লাশির আগেই পলাতক তৃণমূল নেতা। সাত সকালে শওকত মোল্লার বাড়িতে এনআইএ ভাঙড়ে বোমা বিস্ফোরণের তদন্তে বৃহস্পতিবার সকালে তৃণমূল নেতার জীবনতলার বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। গোটা বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, কিন্তু তার আগেই শওকত পালিয়ে যান বলে খবর। পরে যদিও তার ছেলে ইমরান মোল্লাকে নিয়ে বাড়িতে আসে এনআইএ, সেখানেই এই মুহূর্তে চলছে তল্লাশি। একই সঙ্গে তৃণমূল নেতার দলীয় কার্যালয়তেও তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের। পাশাপাশি আরও একটি দল মৌখালীতে ইমরানের সুবিশাল ক্যাফেতেও তল্লাশি চালাচ্ছেন বলে খবর। বৃহস্পতিবার সকালে তৃণমূল নেতার জীবনতলার বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। গোটা বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, কিন্তু তার আগেই শওকত মোল্লা পালিয়ে যান বলে খবর। পরে যদিও তার ছেলে ইমরান মোল্লাকে নিয়ে বাড়িতে আসে এনআইএ। তৃণমূল নেতার বাড়িতে কেন্দ্রীয় নিরাপত্তা। বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের চালতাবিড়িয়া অঞ্চলের বামুনিয়া এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় একজনের মৃত্যু পর্যন্ত হয়, আহত হন আরও বেশ কয়েকজন। সেই ঘটনার তদন্তে সম্প্রতি গতি বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তদন্তের সূত্রে বেশ কিছুদিন আগে আহিদুল ইসলাম নামে এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়। এরপরই এদিন এনআইএর একাধিক দল ভাঙড়ে হানা দেয়। একটি দল ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বাড়ি, দলীয় কার্যালয় সহ একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে। আরেকটি দল গিয়েছে বামুনিয়া এলাকায়, যেখানে এই বিস্ফোরণের ঘটে। সেই এলাকার একাধিক বাড়িতেও এই মুহূর্তে এনআইএ আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন বলে খবর। পাশাপাশি ধৃত তৃণমূল নেতা আহিদুল ইসলামের বাড়িতেও তল্লাশি চলছে বলে খবর। তদন্তকারীদের দাবি, ভোটের আগে এলাকায় ব্যাপক পরিমাণে বোমা মজুত করে রাখা হয়েছিল। ভয় এবং সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেই তা মজুত করে রাখা হয়েছিল বলে অনুমান। এই বিষয়ে আরও নিশ্চিত হতেই এই তল্লাশি বলে জানা যাচ্ছে। তৃণমূল নামটির উপরে বুলডোজার চলা উচিত, মত দিলীপ ঘোষের। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বললেন দিলীপ ঘোষ, তৃণমূলের কি ভবিষ্যৎ সেই নিয়ে যেমন নিজের মতামত তুলে ধরলেন, সেই সঙ্গে অভিষেকের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও ভবিষ্যৎবাণী করলেন। এমনকি বিদ্রোহীদের আসল তৃণমূল এবং মমতার তৃণমূল কোনটিকে কি নামে ডাকবেন সেই প্রশ্নেরও উত্তর দিলেন। সকাল সকাল শরীর চর্চায় বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন দিলীপ। সেখানে তৃণমূলের ক্ষয়িষ্ণু অবস্থা নিয়ে মুখ খোলেন তিনি। গতকাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হিসেবে যখন সাংবাদিক বৈঠক করছেন, সেই সময় অভিষেকের বাড়িতে পৌঁছে যায় ইডি। দিলীপের বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় আইন থেকে বাঁচার চেষ্টা করছেন, সম্ভব নয়। ওদের যত নেতা, অনুব্রত মণ্ডল সকলেই এক নাটক করেছিলেন। শরীর খারাপ, হাসপাতালে, এখন যাব না, শেষে যেতেই হয়েছিল। একেবারে ভিতরে গিয়েছিলেন, সকলের জন্য অপেক্ষা চলছে। ভোট মিটতে ভেঙে চুরমার তৃণমূল। মুখে মমতাকে নেত্রী বললেও তাকে উপদেষ্টা হিসেবেই দেখতে চান ঋতব্রতরা। সেই নিয়ে দিলীপের বক্তব্য, দেখুন তৃণমূলের এখন গোলমাল চলছে, আগে ওদের ঠিক করতে দিন কোন শিবিরে কে রয়েছে, এতে আমাদের কি মন্তব্য? দলটাই শেষ হয়ে যাচ্ছে, এটাই ভবিষ্যৎ ছিল, আরও হবে। নির্বাচনের আগে লাগাতার বিজেপিকে কটাক্ষ করে গিয়েছেন অভিষেক। এখনকার পরিস্থিতি নিয়ে দিলীপ বলেন, ভাইপো বলেছিল দরজা খুলে দিলে বিজেপি থাকবে না, আমাদের দরজা বন্ধ রয়েছে, তাতেই এই অবস্থা। তৃণমূল ভেঙে যাওয়ার পর কোনটি আসল তৃণমূল সেই নিয়ে অনেকেই বিভ্রান্ত। জল আদালত পর্যন্ত গড়ালে কি পরিস্থিতি হবে, দলের নাম প্রতীক চিহ্ন মমতা ধরে রাখতে পারবেন কিনা, কাটাছেঁড়া শুরু হয়েছে তা নিয়েও দিলীপের বক্তব্যাস। তৃণমূল নামটিকে ডেমোলিশ করতে হবে, নামটির উপর বুলডোজার চলা উচিত। 15 বছর ধরে বাংলাকে বরবাদ করেছে, লোক আর ওদের শুনতে দেখতে চায় না। তৃণমূলের আবার ভালো খারাপ কি? বিদ্রোহীদের পাশে নিয়ে ঋতব্রত গতকাল অভিষেককে তীব্র আক্রমণ করেছেন। এদিন অভিষেককে কটাক্ষ করেন দিলীপও। তার কথায়, সবাই জানে অভিষেক কিছু নয়, তারপরও জবরদস্তি মহামন্ত্রী বানানো হলো। সবচেয়ে বড় সুবিধাভোগী ও, সব বিভাগ থেকে টাকা তোলা, অফিসারদের দুর্নীতিগ্রস্ত করে তোলা, সব ওই করেছে। অফিসারদের নাম বলতে পারি এক এক করে। গরু, বালি, পাথর, কয়লা থেকে টাকা যেত ওর কাছে। কে কে দিত তাও জানতাম আমরা, বলতামও। আরও অনেককে ভিতরে যেতে হবে। ঋতব্রত এবং বিদ্রোহীরা নিজেদের আসল তৃণমূল বললেও মমতার পুরনো দিনের সতীর্থদের কেউ কেউ এখনো সঙ্গে রয়েছেন, সেই নিয়েও কটাক্ষ ছুড়ে দিয়েছেন দিলীপ। তার দাবি, কুণাল আসলে কালীঘাট গোষ্ঠীর নেতা হতে চান। তৃণমূলে একাই বেঁচে রয়েছেন কুণাল, তাই তাকে নেতা বানিয়ে দেওয়া যেতে পারে বলে মত তার। ঋতব্রত তৃণমূলকে বিজে মূল তোপ, প্রকাশ্যে এসে মহুয়া বোঝালেন তিনি মমতার পাশেই।
ভেঙে চুরমার হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া তৃণমূল। পরিষদীয় দলের দল বদল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাতে, জানিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে গুটি কয়েক পুরনো নেতা ছাড়া কেউ নেই। এই পরিস্থিতিতে মমতার হয়ে বাটন ধরলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ঋতব্রত নতুন তৃণমূলকে বিজেমূল বলে তোপ দাগলেন তিনি। বললেন, এই 58 জন বিধায়ক যা করলেন তা মানুষের সঙ্গে অন্যায়। পালা বদলের পর থেকে একে একে মমতার সঙ্গ ত্যাগ করেছেন দাপুটে নেতা, দীর্ঘদিনের সঙ্গীরা। প্রত্যেকের অভিযোগ ছিল একজনের বিরুদ্ধে, তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেনাপতির নেতৃত্ব মানতে নারাজ অধিকাংশই। এসবের মাঝে বিধানসভার সই কাণ্ড মমতার হাতে গড়া তৃণমূলকে চুরমার করে দিয়েছে। বর্তমানে পরিষদীয় দলের রাশ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। 2/3 বেশি বিধায়কের সমর্থন পেয়ে বিধানসভায় এখন আসল তৃণমূল ঋতব্রতরাই। এদিন পরিসংখ্যান তুলে ধরে তা নিয়ে ঋতব্রত সহ বিদ্রোহী বিধায়কদের তুলোধনা করলেন মহুয়া। ঠিক কি বলেছেন মহুয়া? তার কথায়, বিজেপি ভোট পেয়েছে 2,90,00,000, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পেয়েছে 2,60,00,000, অর্থাৎ 30 লক্ষের ব্যবধান। বাংলার যে 80টি আসন তৃণমূল জিতেছিল তার সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। প্রার্থীদের কোনো করিশ্মা ছিল না। তারপর এভাবে দল ভেঙে দেওয়া মানে মানুষের সঙ্গে প্রতারণা করা। মহুয়া বলেন, যাদের যাওয়ার ছিল তারা বিজেমূল প্রতীকে লড়ে জিতে আসতে পারতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করতে হলো কেন, প্রশ্ন তুললেন তিনি। তৃণমূল এইভাবে ভেঙে দেওয়ার নেপথ্যে বিদ্রোহীদের ব্যক্তি স্বার্থ রয়েছে বলেই দাবি সাংসদের। খোঁচা দিয়ে তিনি বলেন, আসলে 15 বছর ক্ষমতায় থেকে নেতাদের চর্বি জমে গিয়েছে, এখন বিরোধিতা করতে ভালো লাগছে না। রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবিরের। যাদের নিজের হাতে টিকিট পাইয়ে দিয়েছেন, জেতানোর জন্য প্রচার করছেন, তারাই সুযোগ বুঝে ডিগবাজি খেয়ে বিদ্রোহ ঘোষণা করেছেন। শুধু তাই নয়, দলনেত্রী হিসেবে তাকে মানতে অস্বীকার করেছেন। অথচ যাকে দল থেকে তাড়িয়েছেন সেই হুমায়ুন কবিরই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্দিনে পাশে এসে দাঁড়ালেন। প্রস্তাব দিলেন, মুর্শিদাবাদের রেজিনগর আসন থেকে লড়ুন তৃণমূল সুপ্রিমো। বিধানসভা ভোটের পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তৃণমূল কংগ্রেস। গোটা দলই মমতার হাতছাড়া পাওয়ার উপক্রম। ইতিমধ্যেই 58 জন বিধায়ক বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করেছেন। শুধু তাই নয়, সুযোগ বুঝে দলের সঙ্গে গদ্দারি করা সন্দীপন সাহা, জাভেদ খানদের পরিষদীয় দলের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন। ফলে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। দলের বিধায়ক সাংসদদের ডিগবাজির ফলে যখন নিঃসঙ্গ হয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখনই পাশে এসে দাঁড়ালেন আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। প্রাক্তন দলনেত্রীর পাশে দাঁড়িয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত রাজ্য রাজনীতিতে থাকা, বিধানসভায় যাওয়া। উনি যদি চান তাহলে আমার সঙ্গে আমার ছেড়ে দেওয়া রেজিনগর আসন থেকে লড়তে পারেন, আমি ওনাকে ওই আসন ছেড়ে দেবো। পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহারা যেভাবে মমতাকে প্রতারিত করেছেন তারও সমালোচনা করেছেন হুমায়ুন। তার কথায়, দুজনেই মমতাকে ধোঁকা দিয়েছেন। উল্লেখ্য, সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে মুর্শিদাবাদের নওদা ও রেজিনগর আসন থেকে জয়ী হয়েছেন হুমায়ুন কবির। রেজিনগর আসন থেকে 64,660 এবং নওদা আসন থেকে 58,520 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তবে বিধানসভায় নওদা আসনের বিধায়ক হিসেবেই শপথ নিয়েছেন। পাশাপাশি ঘোষণা করেছিলেন রেজিনগর আসনের উপনির্বাচনে আমজনতা উন্নয়ন পার্টির হয়ে দাঁড়াবেন তার ছেলে। কাটমানি নিয়ে গ্রামবাসীদের বিক্ষোভ, খাটের নিচে লুকোলেন তৃণমূল নেতা, টেনে বের করে গ্রেপ্তার করল পুলিশ। আবাস যোজনার কাটমানি নিয়ে গ্রামবাসীদের তুমুল বিক্ষোভ, আর সেই জনরোষের ভয়ে শেষমেশ খাটের তলায় গিয়ে গা ঢাকা দিলেন তৃণমূলের এক দাপুটে নেতা। শুনতে সিনেমার গল্প মনে হলেও এমনই এক নাটকীয় ও শোরগোল ফেলা ঘটনার সাক্ষী থাকলো কোচবিহার। কাটমানি নেওয়ার অভিযোগে উত্তাল হয়ে ওঠা মাথাভাঙ্গায় বিক্ষোভের মুখে পড়ে শেষ পর্যন্ত খাটের তলা থেকে গ্রেপ্তার হতে হলো এক তৃণমূল নেতাকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা 1 ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযুক্ত তৃণমূল নেতার নাম শহীদুল মিয়া। তার বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে এলাকার গরিব মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন তিনি। ঘর পিছু 5,000 থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তৃণমূলের আমলে এলাকায় রীতিমতো দাপিয়ে বেড়াতেন এই নেতা, কিন্তু রাজ্য সরকার বদলের পর পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। কাটমানি নিয়ে এতদিন ধরে জমে থাকা ক্ষোভ উগড়ে দিতে শুরু করেন এলাকার সাধারণ মানুষ। ক্ষুব্ধ গ্রামবাসীরা একজোট হয়ে ওই নেতার বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বেগতিক বুঝে এবং উত্তেজিত জনতার রোষের হাত থেকে বাঁচতে নিজের ঘরে খাটের নিচে লুকিয়ে পড়েন শহীদুল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙ্গা থানার পুলিশ, কিন্তু ঘরে ঢুকে প্রথমে ওই নেতার সন্ধান মেলেনি। চারিদিকে তল্লাশি চালানোর পর অবশেষে ঘরের খাটের তলা থেকে পুলিশ তাকে হাতে হাতে উদ্ধার করে। খাটের নিচে লুকোনো অবস্থা থেকেই তাকে টেনে বার করে গ্রেফতার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া ও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। অনেকেই পুরনো দিনের কথা মনে করিয়ে দিয়ে কটাক্ষ করেছেন। অতীতে দেখা গিয়েছিল শাসক দলের নেতাদের তাণ্ডব ও হামলার হাত থেকে বাঁচতে থানার ভিতরে খোদ পুলিশ কর্মীকে টেবিলের তলায় লুকিয়ে আশ্রয় নিতে হয়েছিল। আর আজ রাজনৈতিক পালাবদলের পর খোদ শাসক দলের নেতাই পুলিশের ভয়ে এবং গণরোষ থেকে বাঁচতে খাটের তলায় গিয়ে ঢুকলেন। আপাতত ওই অভিযুক্ত নেতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।
10,000 কোটির বিনিয়োগে কি সবুজ সংকেত? আদানি গোষ্ঠীর সঙ্গে বড় আলোচনার ইঙ্গিত রাজ্যে। পশ্চিমবঙ্গের রাজনীতি ও শিল্প মহলে জল্পনার পারোত্তুঙ্গে। রাজ্যে নতুন সরকার গঠনের মাসখানেকের মধ্যেই নবান্নে আদানি পোর্টের এমডি করণ আদানের আগমন ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। বুধবার সন্ধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে করণের এই বৈঠক কি তবে বাংলায় বড় কোনো শিল্প বিনিয়োগের ইঙ্গিত? নবান্নে কি বার্তা দিলেন শুভেন্দু? মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফে এই বৈঠকটিকে সৌজন্যমূলক আখ্যা দেওয়া হলেও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এর নেপথ্যে রয়েছে সুদূর প্রসারী কৌশল। সূত্রের খবর, বৈঠকে পশ্চিমবঙ্গে আদানি গোষ্ঠীর বিভিন্ন বিনিয়োগ প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। রাজ্যের পরিকাঠামো উন্নয়নে আদানি গোষ্ঠীকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সাম্প্রতিক সেই ভবিষ্যৎবাণীর কথা মনে করিয়ে দিয়ে অনেকেরই ধারণা, সরকার পরিবর্তনের 6 মাসের মধ্যেই হয়তো বড় কোনো শিল্প উদ্যোগের ঘোষণা করতে চলেছে রাজ্য। পূর্ণ প্রতিশ্রুতি, নতুন সম্ভাবনা। 2022 সালে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি পশ্চিমবঙ্গে 10,000 কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন, যার মধ্যে বন্দর পরিকাঠামো, ডেটা সেন্টার, আন্ডারসি কেবল ও লজিস্টিক পার্কের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি অন্তর্ভুক্ত ছিল। তবে পূর্ব মেদিনীপুরের তাজপুর বন্দর প্রকল্প নিয়ে আগের সরকারের আমল থেকে নানা জটিলতা তৈরি করে হয়েছিল। বর্তমানে রাজ্যে পালাবদলের পর আদানি গোষ্ঠী কি সেই প্রকল্প বা নতুন করে পরিকল্পনা নিয়ে ফের সক্রিয় হচ্ছে, তা নিয়ে শুরু হয়েছে চুলচোরা বিশ্লেষণ। কেন এই সফর তাৎপর্যপূর্ণ? আদানি গোষ্ঠী বর্তমান সময়ে দেশের রাস্তা নির্মাণ, বিমানবন্দর পরিচালনা, বিদ্যুৎ এবং সিটি গ্যাস ডিস্ট্রিবিউশনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। রাজ্যের পরিকাঠামো খাতের আধুনিকীকরণে বিজেপি সরকারের কাছে আদানি যে এক অন্যতম কৌশলগত অংশীদার হতে পারে, এই বৈঠক সেই ধারণাকেই আরও শক্তিশালী করল। আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো না এলেও নবান্ন ও আদানি গোষ্ঠীর শীর্ষ নেতৃত্বের এই বৈঠকে ঘিরে রাজ্যের শিল্প মহলে নতুন আশায় বুক বাঁধছে ব্যবসায়ী ও সাধারণ মানুষ। বাংলায় শিল্প ফিরবে কি? এখন সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য। ধর্মতলায় মমতার মন্তব্যে ক্ষুণ্ণ হতে পারে দেশের সার্বভৌমত্ব। শিলিগুড়িতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামে অভিযোগ আইনজীবীর অভিযোগ, ধর্মতলায় মমতার মন্তব্য প্ররোচনামূলক এবং সংবিধান বিরোধী। দেশের সংবিধান, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর ঐক্য, নিরপেক্ষতা, বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা। শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন আইনজীবী রিঙ্কু চট্টোপাধ্যায় সিংহ। তার অভিযোগ, কলকাতার ধর্মতলার ধর্ণা কর্মসূচিতে মমতা যে মন্তব্য করেছেন তাতে দেশের অভ্যন্তরীণ সুরক্ষা ব্যবস্থা হতে পারে বিপন্ন, দেশের সার্বভৌমত্বে আঘাত হানতে পারে, পাশাপাশি বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি হতে পারে। এই মন্তব্যে এই অভিযোগ এনে মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করেছেন ওই আইনজীবী। এর আগেও ওই আইনজীবী তথা শিলিগুড়ি বিজেপির কর্মী মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন। রিঙ্কুর অভিযোগ, ধর্মতলায় মমতার মন্তব্য প্ররোচনামূলক এবং সংবিধান বিরোধী। দেশের সংবিধান, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর ঐক্য, নিরপেক্ষতা, বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা। ওই আইনজীবী অভিযোগ করে লিখেছেন, জনগণ এবং সংবাদ মাধ্যমের সামনে তিনি কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিরুদ্ধে ওই অভিযোগ করেছেন বলে অভিযোগ। আন্তর্জাতিক মহলে কেন্দ্রীয় সরকারের ভাবমূর্তি এবং বিশ্বাসযোগ্যতাকে খাটো করার জন্য এবং দুই সার্বভৌম দেশের মধ্যে বৈরিতা তৈরি করার জন্য তিনি এরকম করেছেন। অভিযোগে এও জানানো হয়েছে, ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য মমতা ওই মন্তব্য করলেও তাতে দেশের সার্বভৌমত্ব, ঐক্য, আন্তর্জাতিক অবস্থান ধাক্কা খেতে পারে। মমতার ওই মন্তব্য সত্যি প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করারও আবেদন জানিয়েছেন ওই আইনজীবী। তার অভিযোগ, ওই মন্তব্যের কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের অবনতি হতে পারে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে হিংসা ছড়াতে পারে। রিঙ্কুর কথায়, রাজ্যের শীর্ষ আদালতে গিয়ে এই ঘটনার যাতে তড়িঘড়ি নিষ্পত্তি হয় সেই চেষ্টাই করব। এটা দেশের অভ্যন্তরীণ সুরক্ষা ব্যবস্থার বিষয়। তার এই বক্তব্যের পরে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার হবে না তার গ্যারান্টি নেই। কি বলেছিলেন মমতা? ওয়াই চ্যানেলে ধর্নায় বসে মমতা বলেছিলেন, বাংলাদেশের একটা বড় খুনিকে এসটিএফ গ্রেপ্তার করেছিল, জেনে রাখুন। জানিয়ে বাংলাদেশে অনেক রেগুলেশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই। তারপরেই তিনি বলেন, কিন্তু আমি যেটা বলছি সেটা পয়েন্টটা হলো, তারপরে তারা মেঘালয় হয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো বলিনি, মুখ খুলিনি, এখন অত্যাচারের শেষ সীমায় গিয়েছে বলে আমি নাম বলছি না ভদ্রতা করে। বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না। আমি দেশকে ভালোবাসি। এর আগে মমতার বিরুদ্ধে থানার দ্বারস্থ হয়েছেন শিলিগুড়ির বিজেপি কর্মী তথা পেশায় আইনজীবী রিঙ্কু। 2025 সালে কলকাতার রেড রোডে ঈদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা। রিঙ্কুর অভিযোগ, সেই মঞ্চ থেকে হিন্দুত্ব এবং হিন্দুত্বের কটাক্ষ করেছিলেন তিনি। রাজ্যে পালাবদলের পরে ওই ঘটনা নিয়ে শিলিগুড়ি সাইবার থানায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন রিঙ্কি। সেই ঘটনার কয়েকদিনের মধ্যেই আবার সাইবার থানায় মমতার বিরুদ্ধে অভিযোগ করলেন তিনি।
ফিরহাদকে দেখে মেয়র সাহেব বলে ডেকে বসালেন শুভেন্দু। চা খাওয়ার অনুরোধ। আর কি হলো নবান্নে? বিগত এক মাসে বাংলার রাজনৈতিক ছবিটা যে পুরোপুরি বদলে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। প্রতি মুহূর্তে বাংলার রাজনীতিতে যা যা ঘটছে তা চিত্রনাট্যকেও হার মানায়। এই আবহেই শিরোনামে ফিরহাদ হাকিম। একদিকে তার পদত্যাগ নিয়ে জল্পনা, অন্যদিকে নবান্নের বৈঠকে বুধবার কি হয়েছে তা নিয়েও শুরু হয়েছে আলোচনা। ফিরহাদের কাজে নাকি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করেছে, এমনটাও শোনা যাচ্ছে। পদত্যাগ করেননি ফিরহাদ। বুধবার বিকেলে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ সংবাদ মাধ্যমকে জানান, মেয়র পদে ইস্তফা দিয়েছেন ফিরহাদ, কিন্তু ফিরহাদ সেই খবর অস্বীকার করেছেন বলেই জানা যাচ্ছে। সূত্রের খবর, দিন কয়েকের মধ্যে ইস্তফা দিতে পারেন তিনি, তবে এখনো পদত্যাগ করেননি। এদিকে বুধবারই নবান্নের বৈঠকে হাজির হন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে যথেষ্ট সম্মান প্রদর্শন করেন বলেও সূত্রের খবর। ঠিক কি হলো এদিন নবান্নে? সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ উপেক্ষা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে এদিন যোগ দিয়েছিলেন ফিরহাদ হাকিম। সেখানে ফিরহাদকে মেয়র সাহেব বলে সম্বোধন করেন মুখ্যমন্ত্রী। এমনকি বিধায়কদের আসন থেকে সরিয়ে মুখ্যমন্ত্রী মন্ত্রীদের পাশে বসার ব্যবস্থা করে দেন মহানাগরিককে। রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সহ একাধিক মন্ত্রী এদিন ফিরহাদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। বুধবারের প্রশাসনিক বৈঠকে ফিরহাদকে বক্তৃতা করার সুযোগও দেন শুভেন্দু। সেখানে ফিরহাদ বলেন, হাওড়ায় গঙ্গার তলায় একটি টানেল ও মেট্রোপলিটন নিউ টাউন ফ্লাইওভার তৈরির স্বপ্ন ছিল তার। শোনার পর মুখ্যমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে সেগুলি নোট করতে বলেন। যদিও শহরের বেআইনি নির্মাণ নিয়ে উষ্মা প্রকাশ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী। ভবিষ্যতে এই ইস্যুতে আরো সতর্ক থাকার কথা বলেছেন তিনি। যে নির্মাণগুলি নিয়ে ত্রুটি বিচ্যুতি রয়েছে সেগুলি রেগুলারাইজড করতেও বলেছেন বলে বৈঠক সূত্রে দাবি। নিউ টাউন নিয়ে ফিরহাদের চিন্তাভাবনা কি ছিল বা আছে সেগুলো মন দিয়ে শুনেছেন মুখ্যমন্ত্রী। কালীঘাটে গেলেন না ববি। সূত্রের দাবি, বৈঠকের পর আলাদাভাবে ফিরহাদকে চা খাওয়ানোর অনুরোধও করেন মুখ্যমন্ত্রী। যদিও কাজ থাকায় সেখান থেকে বেরিয়ে যান ববি, সোজা চলে যান কলকাতা পুর নিগমে। কালীঘাটের বাড়িতে না গিয়ে নবান্ন থেকে কেন সরাসরি কলকাতা পুর নিগমে চলে গেলেন ফিরহাদ হাকিম, তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করেছেন বলে সূত্রের খবর। পরে মমতা বন্দ্যোপাধ্যায় ফোনও করেন ফিরহাদ হাকিমকে। ফিরহাদ হাকিম কেন নবান্নে প্রশাসনিক বৈঠকে গিয়েছিলেন তা নিয়ে অসন্তুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, কলকাতা, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনার প্রশাসনিক বৈঠকে এদিন তৃণমূলের 28 বিধায়ক হাজির ছিলেন। তার মধ্যে আদি তৃণমূল হিসেবে ফিরহাদ ছাড়াও নয়নাম বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষও উপস্থিত ছিলেন। কালই সই করেছিলেন। আর শুক্রবারই পুলিশের কাছে ছুটছেন ঋতব্রত সহ এক ঝাঁক তৃণমূলের টিকিটে জেতা বিধায়ক। রাজ্য পুলিশের ডিজির সঙ্গে দেখা করবেন তৃণমূলের নব ব্লকের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন শিউলি সাহা, সাবিনা ইয়াসমিন, জাভেদ খান, সন্দীপন সাহা সহ কিছু বিধায়ক। জেলায় জেলায় বিভিন্ন এলাকায় কর্মীরা আক্রান্ত, সেই বিষয়ে ডিজিকে অভিযোগ জানাবেন তারা। শুক্রবার সকালে 11টায় সন্দীপনের বাড়ি যাবেন ঋতব্রত। বৃহস্পতিবার প্রিয়াঙ্কা টিবরেওয়াল নেতৃত্বে সন্দীপনের বাড়ির সামনে বিক্ষোভ হয়। প্রসঙ্গত, বুধবারই তাকে ঘিরে উঠেছিল চোর চোর স্লোগান। বৃহস্পতিবার সকালে একেবারে সন্দীপনের বাড়ির সামনে হাজির হন বিক্ষোভকারীরা। মাইক হাতে চলতে থাকে বিক্ষোভ স্লোগান। সন্দীপন ও তার বাবা তথা দীর্ঘদিন এন্টালির প্রাক্তন বিধায়ক স্বর্ণকমলের বিরুদ্ধে কাটমানি তোলার অভিযোগ তোলেন। এই বিষয়টি পরিষ্কার নজরে আনবেন বলে জানা যাচ্ছে। সে কারণেই শুক্রবার সন্দীপনের পাশে দাঁড়াতে যাবেন রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা ঋতব্রত। এদিকে আবার শুক্রবারই কালীঘাটে বৈঠক রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়কদের সেখানে ডাকতে চাইছেন, সেই কারণেই বিভিন্ন বিধায়কদের কাছে ফোন গিয়েছে। কিন্তু কজন বিধায়ক কালীঘাটের বৈঠকে যাবেন সেদিকে নজর রয়েছে ঋতব্রত শিবিরের। এরই মধ্যে তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেন দাবি করেছেন, বেশ কয়েকজন বিধায়ক ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন। এই দাবি ঘিরে নতুন করে এক সমান্তরাল। মৌচাকে ঢিল, অবৈধ বালি থেকে কয়লা পাচার, গ্রেপ্তার প্রভাবশালী তৃণমূল নেতা। অজয়নগর থেকে অবৈধ বালি পাচার থেকে সিন্ডিকেট রাজ, বারবার তার নাম সামনে এসেছে। এবার পুলিশের জালে সেই গোগলা অঞ্চলের তৃণমূল সভাপতি গৌতম ঘোষ। আজ বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করে দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ। ধৃত এই তৃণমূল নেতার বিরুদ্ধে খনি অঞ্চল থেকে কয়লা কারবার, সন্ত্রাসের অভিযোগ রয়েছে। ইতিমধ্যে ধৃত গৌতমকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনায় কড়া ভাষায় তৃণমূলকে আক্রমণ শানিয়েছে বিজেপি। স্থানীয় নেতৃত্বদের অভিযোগ, অজয়নদে অবৈধ বালি উত্তোলন এবং পাচারের বিশাল নেটওয়ার্কের অন্যতম প্রভাবশালী মুখ ছিলেন গৌতম ঘোষ। দিনের পর দিন নদের বুক চিরে বালি লুট হলেও প্রশাসনের চোখে তা ধরা পড়তো না। অন্যদিকে স্থানীয়দের একাংশের দাবি, একাধিক অবৈধ কারবারের সঙ্গে যুক্ত ছিলেন ধৃত গৌতম। আর এর পেছনে তৃণমূলের বড় ভূমিকা ছিল। শুধু বালি নয়, কয়লা পাচার নিয়েও বহুবার বিতর্কের কেন্দ্রে এসেছে প্রভাবশালী এই তৃণমূল নেতার নাম। অভিযোগ, খনি এলাকা থেকে অবৈধভাবে কয়লা সরিয়ে পাচারের সঙ্গে যুক্ত চক্রের উপর তার সরাসরি প্রভাব ছিল, জানিয়ে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ছিল। কিন্তু ধৃত ওই নেতার প্রভাব এতটাই ছিল যে কেউ কোনো কথা বলতে পারতেন না, ভয়ে চুপ থাকতেন ধৃত তৃণমূল নেতা গৌতম ঘোষ। এদিকে বিজেপির আরো অভিযোগ, 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে এবং পরে বিরোধী কর্মী সমর্থকদের উপর হামলা, মারধর, হুমকি এবং ভোটারদের প্রভাবিত করার ঘটনায় সক্রিয় ভূমিকা ছিল গৌতম ঘোষের। এক নেতার কথায়, শুধুমাত্র একজন তৃণমূল অঞ্চল সভাপতি ছিলেন না, এলাকায় গড়ে ওঠা সিন্ডিকেটের মাথা ছিলেন ধৃত এই তৃণমূল নেতা। তার নিয়ন্ত্রণেই সবটা হতো। রাজ্যে পালাবদলের পরেই বুধবার রাতে গোগলা এলাকা থেকে প্রভাবশালী ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। প্রমাণ মিলতেই গৌতমকে গ্রেপ্তার করে পুলিশ।